সভাপতি জননেতা জনাব আহসানুল্লাহ শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকের আমাদের এই ভাঙা কেল্লায় নিশান ওড়াতে হয়েছে। আজকের সর্বপ্রথম স্মরণ করছি বাংলাদেশের গর্বিত ছাত্র সমাজ, শহীদ আবু সাইদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ এবং শিশু রিয়া সেন ও 4 বছরের শিশু আহাদ সহ তামিম ও ফায়াজ এবং তার উত্তরসূরিরা শত শত শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে আলোচনা সভায় আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, বাংলাদেশের গর্বিত মুক্তিযোদ্ধা, কারা নির্যাতিত জালিমের অত্যাচারে নিপীড়িত আমাদের পরীক্ষিত সৈনিক গাজী রুহুল আমিন ভাই সহ নাগরিক মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ বাংলাদেশের উপর থেকে যেই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন, এটির একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের সাধারণ ছাত্র জনতার। এর একমাত্র কৃতিত্ব হচ্ছে এদেশের যারা শাহাদাত বরণ করেছেন, সেই বাংলাদেশ নয়, জামানার মুজাদ্দেদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সেই কারারুদ্ধ অবস্থায় যেই বদদোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, হে রাব্বুল আলামিন, আমি সারাটি জীবন কোরআনের তাফসীর করেছি গোটা পৃথিবীতে, আমি এই জাতির জন্য দোয়া করে যাই, এই জাতিকে মুক্ত করে দেন আমার শাহাদাতের মধ্য দিয়ে। সেদিন তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাই আবাবিল পাখির মতো সেই আমরা যে 5 আগস্ট যে বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছি, এটির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিজয়। এই বিজয়কে ধরে রাখার জন্য আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদমূলক সভা করতে হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আজকের বাংলাদেশের এই ফেনী থেকে শুরু করে কুমিল্লা এবং এই উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় যে বন্যা সৃষ্টি হয়েছে তা মানব সৃষ্ট বন্যা। এটি ভারত পানি ছেড়ে দিয়েছে, কারণ শুকনো মৌসুমে তারা আমাদেরকে পানি না দিয়ে এদেশের কৃষকদেরকে তাদের ফসল ধ্বংস করে দেয় এবং তাদের গাছপালা পশু পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এবং এই বন্যা মৌসুমেও তাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে কিভাবে এই জেলাগুলোর মানুষ পশু পাখি সহ সকল ফসল ফলাদি ধ্বংস করে দিয়েছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। প্রিয় ভাইয়ের আমার, আজকের কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি গাজী রুহুল আমিন ভাই। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, বাংলাদেশের ইসলামী দলগুলো জাগ্রত রয়েছে, বাংলাদেশের এই দেশের ভাগ্য আকাশে যারা উদিত সূর্য উদয় করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে জনমানুষের সেবায় দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তাদের সেবা। আর অন্য গ্রুপটি দেখা যাচ্ছে যে তারা ভাগাভাগি করতেছে সম্পদ, কে কোনটা দখল করবে। রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ কোনোভাবে দখল করে, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ বিগত দিনে রাজপথে ছিলাম এবং বর্তমানেও আছি। আমরা সেদিন এই 17 আগস্ট গত মাসের 17 তারিখে আমরা কিন্তু জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নিউজ এনেছি, সেখানে রিপোর্ট করেছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছিলাম। বাংলাদেশ প্রতিদিন সে নিউজ তারা চেপেছে। সুতরাং আজকের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা সম্ভব নয়, একমাত্র এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সমস্ত অঙ্গ সংগঠন যতক্ষণ নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে কিন্তু জিম্মি থাকবে। আমরা সেই ভারতের কাছে আমাদের ইমান এবং রাজনীতি বন্ধক রাখতে চাই না।
যারাই ভারতের পক্ষে কথা বলবে তারাই রাজনীতি থেকে দীক্ষিত হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে গোটা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে ভূমিকা নিয়েছেন সেটি কিন্তু 50-50, ছাত্র জনতা করেছে 50 এবং বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী তারাও করেছেন 50। এই বন্দুকের নাল যদি তারা যদি অন্যদিকে তাক করতেন তাহলে কিন্তু এই বিজয় নাও আসতে পারত। তারা কিন্তু ইমানকে নিজেদের কাছে, আল্লাহর কাছে বন্ধক রেখে ভারতের কাছে নয়, তারা আমাদেরকে বিজয় অর্জনে সহযোগিতা করেছেন। সে বিষয়টিও আমাদের নজরে আসছে, আমরা সেটি বিবেচনায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নন্দিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সাবেক পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতা জননেতা জনাব রুহুল আমিন গাজী, জননেতা জনাব রুহুল আমিন গাজী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সভাপতি এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসলে আমি আজকে সময়টি দিতে চাইছিলাম না, কিন্তু আমাকে মোবাইলে কিছু নাম পাঠানো হয়, তো তাদের সম্মানেই আসলে সময়টা আমি দিয়েছি। প্রেস ক্লাবে ইতিমধ্যে 40-50 লোক বসে আছে, তাদের সাথে আমার কথা বলতে হয় প্রতিদিন। তো ভোরবেলা রমনা পার্ক থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত রাত অবধি অফিস পর্যন্ত ধাওয়া করে। কালকে এক টেলিভিশন টক শো গেছে, ওখানেও কেউ 5-6 জন দাঁড়িয়ে গেছে। যাই হোক, কিছু করতে না পারি, শুনতে তো পারি এরকম। তবুও আমি ভাবলাম যে কিন্তু এত একটা ছোট রুমে আমরা যে বিজ্ঞ আলোচক যে বক্তব্য দিচ্ছি, বেমান না এটা। আপনাদেরকে জাতির দায়িত্ব নিয়ে আর বড় হলে বড় করে, আমরা এতগুলি সমন্বয় পার্টি আছেন, তো সেটা একটা বিশাল ব্যাপার। আপনারা 10 লাখ লোকের একটা সমাবেশ করেন বাংলাদেশে, দেখি আমরা কি অবস্থা হয়। সেরকম করতে পারবেন বলে তো আমার তো মনে হয় না যে এই রুমে বসে আজকে আলোচনা করছে। তো এখন মুখে তো সুন্দর সুন্দর কথা বলাই যায়, লিখিত উপস্থাপনা করা যায়, ইজি টু সে, ডিফিকাল্টিস টু ডু। তো লম্বা লম্বা কথাতে বলছি, ছাত্র জনতার অবদান যদি না থাকতো ওদের হল রুমও বসতেন না, এটা হচ্ছে বাস্তবতা। আন্দোলন গত 15 বছর ধরে হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জন করার চেষ্টা করেছে, বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, যে কারণে বিএনপির প্রায় 800 লোক গুম হয়েছে, হাজার হাজার লোকের মামলার শিকার হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবির প্রায় 400 লোক গুম হয়েছে। আপনার পার্টির একজন চেয়ারম্যান কয়জন গুম হয়েছে? একজন কি হয়েছে? হয় নাই। এবং তারা তাদের মতো করে আন্দোলনটা পরিচালনা করেছে। তো এসি রুমে বসে সুন্দর সুন্দর কথা বলা, উপস্থাপন করা খুব সহজ কাজ। তাইলে এই লোকগুলি গুম হইল কেন? এতবার মামলা কেন? এক একটা লোক তো 100 উপরে মামলা। আপনার বিরুদ্ধে কয়টা আছে বুঝতে করি? আমি তো একটা 17 মাস 18 দিন কেটেছি, আপনি কতদিন কাটছেন? তার মানে আপনি স্বৈরাচারের বিরুদ্ধে আপনার অবস্থানটা পরিষ্কার ছিল না। তা না হলে আপনারা এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এনে রেখে দিছে, জেল কাটলেন না, 2টা কর্মী মারা গেল না, গুম হইলেন না, আচ্ছা সুন্দর সুন্দর কথা বলতেছে, ভালো, এগুলি ভালো। তো এগুলি দিয়ে জাতির কোনো কল্যাণ হয় না। জাতির কল্যাণ করতে হলে নিজেদের ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগটা নিজের মধ্যে থেকে আগে শুরু হইতে হবে। আমরা ইদানিং সংস্কারের কথা শুনি, সংস্কারটা নিজের মধ্যে থেকে শুরু হতে হবে। আগে নিজের সংস্কার হই, নিজের দোষগুলি দূর করি, তারপরে জাতীয় পর্যায়ে কথা বলি। আজকে আমি দেখলাম না অনেকে 12টার পরে আইসেন, এখন যে আমি একটু কথা বলবো, সে 9টায় আইসে, সে আপনার কথা শুনবে কেন? কি কারণে শুনবে আমি জানতে চাই।
তা আপনাকে দেরি করে আসছেন, আপনার বলছেন আমি বলবোই, আপনার আগে আসেননি কেন? এগুলি তো কোনো শৃঙ্খলা হলো না। আপনি একটা পার্টির নেতা, একজন চেয়ারম্যান, একজন এই সেই, শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আমার তো মনে হয় এই পার্টি থাকলে আর বাংলাদেশে আরো কোনো অন্য বিএনপি জামাতের দরকার নেই। এই কজন মিলে মোটামুটি আমরা সারা বাংলাদেশ জয় করতে পারি না? আমি সবাইকে চিনি, আমি যে কথা বলছি সবাইকে চিনি, সবাইকে বুঝি, আমি বুঝে শুনি কথা বলছি। আপনি বক্তৃতা দিতে চাইলে সময় মতো আসেন, হ্যাঁ বক্তৃতা দেন। অন্যকে কষ্ট দিয়ে আপনি বক্তৃতা দিবেন, এই তো ঠিক না। আমার 12টায় থাকার মতো কথা ছিল, অনেকগুলো লোক বেশি আছে, এখন লোক হতে পারছে। যাই হোক, একটা পরিবর্তন এসেছে। কেউ তৃতীয়, কেউ চতুর্থ স্বাধীনতা বলে, আমি দ্বিতীয় স্বাধীনতাই বলি। এই স্বাধীনতা এসেছে নির্দ্বিধায় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। আমি তাদেরকে সেলুট জানাই এবং তাদের কল্যাণ কামনা করি। এই যে সেদিন সচিবালয় যে আনসারে দখল করলো, আপনি কি গেছেন কেউ এনতে ওদেরকে তাড়াইতে? এসির মধ্যে সুন্দর বক্তৃতা দেন, গেছেন আপনারা কেউ? এক দুজন গেছেন, কিন্তু ছাত্র জনতা কিন্তু গিয়ে পিটিয়ে খেয়ে দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, তা আপনি কি এসির পার্টি করেন নাকি? তাই তো মনে হইতেছে আমার কাছে। ওরা যদি ওদের না পিটিয়ে খেদাই তো তাহলে তো এই পর্যন্ত সরকার কাজই করতে পারতো না। যেভাবে দাবি দেওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, কেউ হিন্দু নাও সিঁদুর ভরে দাঁড়িয়ে যায়, কারণ মন্দিরে খবরই নাই আমার মন্দির ভাঙছে, নানান কাহিনী করার চেষ্টা করেছে, কোনো লাভ হবে না। আপনাদের বক্তৃতায় কি লাভ হবে আমি জানি না। তো বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এত জাগ্রত, সব সিঁদুর পূজা বা সচিবালয়ে গিয়ে ঘেরাও করে কোনো লাভ হবে না। এটা জনগণ ঠিক মতো সোজা করে দেবে। এই সোজা করার পর দেখছেন না আন্দোলন টান্দোলন নাই, খুব একটা দাবি দেওয়া নাই ওনার। আপনাদের এসে বক্তব্য শুনে আমার লাভটা কি? ওখানে তো ওরা কাজ করছে, আপনি আমি যেতে পারিনি, আমি তো যাইতে পারিনি, আমরা যেতে পারিনি। তাহলে কি হলো? ছাত্র জনতা যখন বুঝলো এটি একটি ষড়যন্ত্র, একটা সরকারের 1 মাস বয়স হয় নাই, আপনি খালি দাবি নামা তুলে ধরতেছেন। আসলে এতদিন এই দাবিগুলি কোথায় ছিল? 16 বছর তো দেখিনি আপনাদের সচিবালয়ে ঢুকতে গিয়ে দখল করতে। এখন আন্দোলন বন্ধ হয়ে গেছে, করেন না দেখি আন্দোলন। সুতরাং সচেতন সমাজ যদি না হয়, জাগ্রত সমাজ যদি না হয়, যেটা ছাত্রদের মধ্যে আমরা দেখছি, সেদিন রাতে কিন্তু শুধু ছাত্ররা না, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে 5 তারিখ স্বৈরাচারে পতন ঘটিয়েছে সারা দেশ থেকে এসে, সে একই জনতা কিন্তু সেদিন ছিল। আপনি আমি 2 জন থাকতে পারি, কিন্তু থাকিনি, আমরা ফিল করি নাই, যাওয়াটা অনুভূতি হয়নি আমাদের। সেটা নিজের মধ্যে আগে ধারণ করে যে আমার যাওয়াটা অনুভূতি হতো। বাংলাদেশের ছাত্র সমাজ এবং বিপ্লবী জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, সে বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ এমন কোন ইনস্টিটিউশন নেই যেটাকে সুস্থ রেখেছে। আছে কি? একটা দেখাতে পারবেন? এই যে সর্বাঙ্গে ব্যথা দূর করার জন্য আমাদের বিপ্লবী হওয়ার দরকার নেই, বিপ্লবী হয়ে কিছু করতে পারবে না। তবে যারা বিপ্লবী হয়েছে তাদের সাথে একটু কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করি, এটা দরকার। আমাদের দৌড় তো শেষ, এখন জেলও কাটি নাই, 2-1 জন ঘুমও হয় নাই, 2-1 জন গুলিও খায় নাই। আমি তো বিশাল নেতা,
তো নেতা তো হইতে কোনো অসুবিধা নেই, 3 জন মিলা বুঝে প্যাডেটটা বানিয়ে নেতা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিপ্লবকে সাধিত করতে, একটা বিপ্লবকে ধরে রাখতে, একটা বিপ্লবকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগটা স্বীকারে প্রস্তুত থাকতে হবে। নিজের মধ্যে গলতগুলি দূর করে দেন। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, জবরদখল চলবে না, ভুয়া রাজনীতিবিদদের বাংলাদেশে কোনো স্থান নেই, তাদেরকে বিদায় নিতে হবে। পরিষ্কার কথা। যারা ইমান আমান নিয়ে ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে রাজনীতি করবে তারাই শুধু টিকে থাকবে। সুবিধাবাদী লোক আরেকটা এসির বক্তৃতা দেওয়ার জন্য বসে রয়েছি, 2 জন বললো, আমি তো অবাক হয়ে গেলাম। ওনারা মাঠে যেতে চায় না, এসি রুমে থাকতে চায়। তো এই ধরনের লোক দিয়ে আর যাই হোক আন্দোলনের স্থায়িত্ব রূপ না করবে না। আজকে তাই বাংলাদেশকে সমস্ত আগ্রাসন থেকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে চার অবস্থান থেকে ত্যাগ স্বীকার করে এগিয়ে আসতে হবে। এবং সর্বাত্মক ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ ছাত্র জনতার বিজয়কে ধরে রাখবো এবং এটাই হবে আমাদের আজকের দিনের মূল প্রতিপাদ্য এবং এখান থেকে হোক আমাদের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ।